এই কর্মব্যস্ততার মধ্যে ৪-৫ দিনের ছুটি বের করা অনেকটাই কঠিন হয়ে যায়। সেই কারণে একদিনের ভ্রমণকে বেছে নিতে হয় এবং সেটি যদি দিনে দিনে গিয়ে ফিরে আসা যায় তাহলে খুবই আনন্দের হয়ে ওঠে। তাই আমাদের আজকের গন্তব্য কলকাতার খুবই কাছে হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর শ্রীরামপুরে। একদিনের ভ্রমণের জন্য আদর্শ এই স্থানটি। এই ভিডিওতে থাকবে কিভাবে এখানে আসতে হবে, শ্রীরামপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান, এর সাথে ঐতিহাসিক স্থানগুলির সম্পর্কে কিছু ইতিহাস সহ জানা অজানা কথা। তাহলে ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপুর শহরটি 1755 থেকে 1845 সাল পর্যন্ত ফ্রেডরিক্স নগর নামে ডেনিশদের অন্তর্গত ছিল। ডেনমার্কের তৎকালীন রাজা ফ্রেডরিক্সের নামে এই শহরের নামকরণ হয়েছিল ফ্রেডরিক্স নগর, যেটি বর্তমানে শ্রীরামপুর নামে পরিচিত। ঐতিহাসিকবিদদের মতে কলকাতার থেকে অনেক আগে শ্রীরামপুর শহরের উৎপত্তি। 1400 থেকে 1500 শতকে শ্রীরামপুর বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এশিয়া থেকে ইউরোপের মধ্যে বাণিজ্য চলত মূলত তুলা, মশলা, তৈলবীজ, চিনি, সুতি শিল্পে। কলকাতা থেকে জিটি রোড ধরে আসলে প্রথমেই চোখে পড়বে শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথ। পুরীর রথযাত্রার পরেই মাহেশের এই রথযাত্রা প্রাচীনতম রথযাত্রা উৎসব। 1396 খ্রিস্টাব্দ থেকে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বহু ঋষি মনীষীদের পাদস্পর্শে বিশ্বজোড়া খ্যাতি এই রথযাত্রা। শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদার পাদস্পর্শে ধন্য এই মাহেশের রথযাত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার এই রথযাত্রা দেখতে এসেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে ছিল এই মাহেশের রথযাত্রা। মাহেশের জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র নামে পরিচিত। পুরী মন্দিরের মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বহু জনশ্রুতি। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু একবার পুরী যাত্রার পথে মাহেশের এই জগন্নাথ মন্দিরে এসেছিলেন। মন্দির দর্শনে তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর থেকেই এই জায়গার নামকরণ হয় নবনীলাচল। 625 বছরও বেশি মাহেশের এই জগন্নাথ মন্দিরটি। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি রয়েছে। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তাঁর ইচ্ছা হয়েছিল জগন্নাথদেবকে নিজ হাতে ভোগ খাওয়াবেন, কিন্তু সেই ইচ্ছাতে বাঁশছাদায় তিনি আমরণ অনশনে বসেছিলেন। কয়েকদিন পর জগন্নাথদেব ধ্রুবানন্দকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং ভক্তের কাছ থেকে ভোগ খেতে উদ্গ্রীব জানিয়ে ধ্রুবানন্দকে মাহেশে ফিরে যেতে বলেন এবং সেখানে নদীতে যে নিমকাঠ ভেসে আসবে তা দিয়ে তৈরি হবে ঠাকুরের বিগ্রহ। এই স্বপ্নাদেশে ধ্রুবানন্দ মাহেশে ফিরে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে সেখানে একটি নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই নিমকাঠ তুলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করলেন। জগন্নাথ দেবের মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলে জিটি রোডের উপরেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথটি মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে এই মাসির বাড়ির মন্দির পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। মাসির বাড়ির মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। এটি একটি ঐতিহাসিক সুপ্রাচীন মন্দির। এই মন্দিরটি 8 চালার। মন্দিরের শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্ঠী পাথরের। এই রাধাবল্লভজি মন্দির তৈরি হয়েছিল 1677 সালে। তৈরি করেছিলেন শ্রীরামপুরের গোস্বামী পরিবারের রুদ্ররাম গোস্বামী। রুদ্ররাম গোস্বামী ছিলেন এখানকার পুরোহিত। গঙ্গার তীরবর্তী হওয়ায় গঙ্গার ভাঙনের কারণে পরবর্তীকালে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন রাধাবল্লভজি এর বিগ্রহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যে মন্দিরটি আছে সেটি পুনর্নির্মাণ। এই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন কলকাতাবাসী নয়নচাঁদ মল্লিক। 1764 সালে তার পুত্র
শ্রী নিমাইচন্দ্র মল্লিক রাধাবল্লভ বিগ্রহের নিত্য পুজোর সেবায় ব্যবস্থা করেন। তারপর থেকে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলছে ভগবানের নিত্য পুজো। প্রতি বছর রাসযাত্রায় এখানে বড় উৎসব হয়। দক্ষিণমুখী মন্দিরের সামনেই রয়েছে বিরাট এক নাট মন্দির। গর্ভগৃহে রয়েছে শ্রী রাধাবল্লভ ও শ্রী রাধার বিগ্রহ। কালো কোষ্ঠীপতরে নির্মিত শ্রী রাধাবল্লভের মূর্তিটি। রাধাবল্লভের গর্ভগৃহের পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। এই মন্দিরে নন্দ উৎসব পালন করা হয়। আটকড়াই নিম হলুদ দেওয়া হয়ে থাকে। শ্রীরামপুরের রাজবাড়ি গোস্বামী বাড়ি নামেও পরিচিত। এই বাড়িকে পুরাতন বাটি বা ঠাকুর বাড়ি বলা হয়ে থাকে। এই বাড়িতে প্রবেশ করলেই প্রথমেই পড়ে গাড়ি বারান্দা। এই বাড়ির ভিতরে রয়েছে বিশাল নাট মন্দির। 1815 থেকে 1820 সালের মধ্যে শ্রী হরিনারায়ণ গোস্বামীর পুত্র শ্রী রঘুরাম গোস্বামী এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। এখানে প্রায় 300 বছর ধরে একচালা দুর্গা প্রতিমা পুজো হয়ে আসছে। এই দুর্গাপুজো বুড়িমার দুর্গাপুজোর নামেও অনেকের কাছে পরিচিত। সেই প্রাচীনকাল থেকে দুর্গাপুজো উপলক্ষে একসময় এখানে সঙ্গীতের আসরে গান করে গেছেন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা প্রমুখ। এই গোস্বামী রাজবাড়িতে প্রবেশের সাথেই মনে হবে পুরনো দিনের ঐতিহ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে। সঙ্গে উঁচু উঁচু স্তম্ভগুলি সেই ঐতিহ্যকে বহন করে চলেছে। এই গোস্বামী রাজবাড়িতে পাখিদের কোলাহল শুনতে পাওয়া যায়। শ্রীরামপুর আসার জন্য হাওড়া বর্ধমান থেকে সরাসরি ট্রেন রয়েছে। ব্যান্ডেল থেকেও ট্রেন আছে। এখানে এসে টোটো ধরে শ্রীরামপুর ভ্রমণ অতি সহজেই করা যায়। এছাড়াও নিজ গাড়ি বা দুচাকা বাহন থাকলে অনায়াসেই শ্রীরামপুর ভ্রমণ করা যায়। 1806 সালে এই চার্চটি নির্মিত হয়। এক ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপত্য সেন্ট ওলাফ চার্চ। ডেনিশ যুগে তৈরি শ্রীরামপুরের স্থাপত্যগুলির মধ্যে এটি একটি অন্যতম। গির্জাটি ইউনেস্কো থেকে পুরস্কার লাভ করে। গির্জাটির উপরে একটি ঘড়ি রয়েছে এবং ছাদে যাওয়ার জন্য একটি পেঁচানো সিঁড়ি আছে। শ্রীরামপুরে ঐতিহাসিক রেস্তোরাঁ দ্য ডেনমার্ক ট্রাভেন, প্রায় 237 বছরের বেশি পুরনো রেস্টুরেন্টটি নিশান ঘাটের কাছে অবস্থিত। 1786 সালে জেমস পার নামে এক ব্রিটিশ নাগরিক দ্য ডেনমার্ক ট্রাভেন অ্যান্ড হোটেল নামে এই রেস্তোরাঁটি শুরু করেন। সেই সময় এই রেস্তোরাঁটি ইউরোপীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এই রেস্তোরাঁটি হেরিটেজ ঘোষিত হয়েছে। ডেনমার্ক ট্রাভেন রেস্তোরাঁটি ঠিক গঙ্গা নদীর পাশেই অবস্থিত। আঠারোশো শতকে শ্রীপুর, গোপীনাথপুর, মনোহরপুর গ্রামগুলিকে নিয়ে একসঙ্গে গঠিত হয়েছিল শ্রীরামপুর। শ্রীরামপুর শহরের নাম শ্রীরামপুর হয়ে ওঠা অনেকে মনে করেন এই রামসীতা মন্দির থেকেই এই নামকরণটি হয়েছে। এই রামসীতা মন্দিরটি স্থাপিত হয় 1667 সালে। মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত।
এই মন্দিরটি শ্রীরামপুরের বটতলার কাছে রামসীতা লেনে অবস্থিত।